বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে এসেছি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম আয়োজিত ১৮২তম লাইভ প্রোগ্রাম। ৫২-এর ভাষা আন্দোলন দেখিনি ৭১-এর মুক্তিযুদ্ধ, কিন্তু দেখেছি ২৪-এর কোটা সংস্কার আন্দোলন। যেভাবে বাংলার দামাল ছেলেরা তাদের অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য বুক পেতে দিয়েছিলেন, সেটা সত্যি এক বিস্ময়। আমি আজও গর্ববোধ করি। আমি সেই সব শহীদদেরকে শ্রদ্ধা জানাই এবং তাদের শ্রদ্ধার স্মরণ রেখে আজকের লাইভ প্রোগ্রামটি তাদের জন্য উৎসর্গ করা হলো। আমি আরও মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, এই শহীদদের পরিবার যেন এই শোকটাকে সহজেই মেনে নিতে পারে। এই যে কোটা আন্দোলন, এই কোটা আন্দোলনের কারণে কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের বিভাগে এবং একটা ঝড় বয়ে গেছে, যে ঝড়ের চিত্র অবশ্যই আমরা বাঙালিরা জানি এবং দেখেছি। সেই ঝড়ের কিছু অংশ কিন্তু আমাদের হোমিওপ্যাথির মধ্যেও এনেছে। যেভাবে বাংলার দামাল ছেলেরা বুক পেতে তাদের অধিকারকে আদায় করেছে, আমরাও কিন্তু থেমে নেই। আমরাও কিন্তু চাই সুন্দর একটি হোমিওপ্যাথি, এবং আগামীতে আমরা আমাদের হোমিওপ্যাথিটিকে নিয়ে কত দূর যাব, কি করব, কি ভাবনা আছে আমাদের হোমিওপ্যাথি নিয়ে। আপনিও কি ভাবছেন আমার মতো? যদি ভেবে থাকেন তাহলে অবশ্যই আজকের লাইভ প্রোগ্রামটি দেখবেন এবং আপনার মূল্যবান বক্তব্যটি প্রদান করবেন। আমরা চেষ্টা করব আজকের এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তরটি দিতে। আমাদের আজকের প্রোগ্রামের বিষয়টি হচ্ছে বর্তমানে বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে হোমিওপ্যাথি চিকিৎসার উন্নয়নের ভাবনা। আর এই বিষয় নিয়ে আমরা আমাদের স্টুডিওতে জানতে উপস্থিত করেছি। তারা হলেন আমাদের শ্রদ্ধেয় এবং স্বনামধন্য ডাক্তার, যার একটা নেতৃত্বে আমরা সবাই এগিয়ে চলি, যিনি আমাদের হোমিওপ্যাথির মধ্যমণি। উনি প্রধান আলোচক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ মিরপুর। এছাড়াও আমাদের এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের ডাক্তার ফারুক আহমেদ স্যার। ওনাকে আমরা বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন আছে, আমরা কানেক্ট করতে পারছি না। যখনই আমাদের স্টুডিওতে উপস্থিত হবে আমরা তার কাছে ফিরে যাব। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ডাক্তার এস.এম. জাহাঙ্গীর স্যার, বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সহসভাপতি। আর পুরো অনুষ্ঠানের যিনি দায়িত্বে আছেন তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় ডাক্তার ইয়াকুব আলী সরকার। আমার খুবই ভালো লাগছে, ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের বিশেষ অতিথি অর্থাৎ আমাদের শ্রদ্ধেয় আহমদ হোসেন ফারুকী স্যার কিন্তু চলে এসেছেন। আমরা আস্তে আস্তে সকল স্যারদের কাছে আমরা জেনে নিব যে তাদের কি ভাবনা হোমিওপ্যাথি নিয়ে আগামীতে। তার আগে একটি কথা আমি বারবার বলে দিচ্ছি, বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম সম্পূর্ণ অরাজনৈতিক ভিত্তিক একটি ফোরাম। এখানে আমরা শুরু থেকে শেষ অবধি শুধুমাত্র হোমিওপ্যাথিতে শিখাই এবং শিখি। আমাদের একটি সংগঠন, সেটি হচ্ছে আমরা হোমিওপ্যাথি ডাক্তার। ধর্ম বর্ণ নির্বিশেষে ২৪ ঘন্টায় আমরা নিয়োজিত থাকি মানুষের সেবা দানে। তাই আজকের আলোচনাটি অবশ্যই আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হবে এবং আমরা দেখতে পারবো কে হতে চলছে আমাদের আগামী দিনের হোমিওপ্যাথির ভবিষ্যৎ। ইনশাল্লাহ আমি আর কথা বাড়াচ্ছি না, আমি প্রথমে অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় সভাপতি ডাক্তার ইয়াকুব আলী সরকার স্যারকে আজকের অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। ডাক্তার ইয়াকুব আলী সরকার স্যার। ধন্যবাদ লাবণী আমিন। আপনি একটি কথা ভুল বলেছেন, সেটি হচ্ছে অরাজনৈতিক নয়, রাজনৈতিক নিরপেক্ষ। আমরা কোনো রাজনৈতিক লেজুর ভিত্তি করি না, আমরা রাজনৈতিককে ধারণ করি না, আমরা হোমিওপ্যাথিক কমিউনিটিকে প্রেজেন্ট করি এবং হোমিওপ্যাথিক চিকিৎসার স্বার্থ সংশ্লিষ্ট এবং শিক্ষা কার্যক্রমের উপর সকলের মতামত প্রকাশের একটি প্ল্যাটফর্ম হিসাবে অনলাইনে কাজ করে থাকি। প্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যে লাবণী আমিনের উপস্থাপনায় দেখেছেন যে আবু সাইদ এর মতো যারা আত্মদান করেছেন বর্তমান এই পরিবর্তিত পরিস্থিতির জন্য, তাদের আত্মহতিকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই সাথে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ইতিমধ্যে অনেকে হাসপাতালে জীবন যুদ্ধে কাতরাচ্ছেন, তাদের জীবন নিয়ে শঙ্কা এবং বর্তমানে বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তন ক্ষণে ক্ষণে শোনা যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি। এই মুহূর্তে আমরা বসে থাকতে পারি না,
আমাদের নিজস্ব মতামত প্রকাশের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং জাতির বৃহত্তর স্বার্থে আমাদের এই হোমিওপ্যাথিক সমাজের পক্ষ হয়ে কথা বলতেই হবে। এই লগ্নে আমরা যে অতিথিদেরকে পেয়েছি আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আহমদ হোসেন ফারুকী স্যারের মতো একজন জনপ্রিয় এবং দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসক আজকে আলোচনা আসবেন এবং আমাদের সকলের অভিভাবক যিনি আমাদের যে কোনো নির্দেশনা দেয় আমরা তার নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিটা পদক্ষেপ নিয়ে থাকি, যে কারণে আজকে সারা দিন দেখেছি বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন এবং একের পর এক কর্মসূচি বাতিল করেছেন। আমরা অনেককেই অনুরোধ করেছিলাম যে বর্তমান পরিস্থিতিতে আমাদের হোমিওপ্যাথিক সমাজের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকা চলবে না। আমরা আমাদের শ্রদ্ধেয় নজরুল ইসলাম ভূঁইয়া স্যারের মাধ্যমে আমরা আমাদের দিক নির্দেশনা অনুযায়ী ভবিষ্যতে আমরা কি কাজ করব সেটা উঠে আসবে। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি লাবণী আমিনের কাছে চলে যাচ্ছি। লাবণী আমিন, প্লিজ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। সে সাথে আমি আমার আজকের অনুষ্ঠানের বিষয়টা আবারও বলে দিচ্ছি। বর্তমানে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে হোমিওপ্যাথি চিকিৎসা উন্নয়নের ভাবনা, আপনার ভাবনাটি কি সেটা আমাদের ইনবক্স করুন এবং কমেন্টে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা আমাদের যে বিশেষ অতিথি ডাক্তার আহমদ ফারুকী, উনি কিন্তু বাংলাদেশ এবং ভারত সহ বিভিন্ন দেশের জনপ্রিয় একজন ডাক্তার। উনি নির্বিশেষে কিন্তু মানুষের হোমিওপ্যাথি জ্ঞান বিতরণ করার জন্য এগিয়ে যাচ্ছেন এবং শুধু তাই নাই, 30টির অধিক বইও কিন্তু উনি লিখেছেন হোমিওপ্যাথি স্টুডেন্টদের জন্য। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমার প্রশ্ন হলো আহমদ ফারুকী স্যারের কাছে যে আপনি কিভাবে চাচ্ছেন এই আগামী দিনের হোমিওপ্যাথিতে অর্থাৎ চিকিৎসার ক্ষেত্রে যে উন্নয়নের একটা ভাবনা, সেটা আপনার কি ভাবনা আগামী দিনের প্রেক্ষিতে, বর্তমান সময়ের প্রেক্ষিতে আলোচনা করবেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের লাইভটি শুনছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের এই লাইভটি শুরু করতে যাচ্ছি বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদ সহ আমাদের যত ভাইরা শাহাদাত বরণ করেছেন তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা, সেই সাথে আমাদের যত ভাইরা বোনেরা যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের আশু রোগ মুক্তি কামনা করেই আজকে আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন গতকাল আমাদের হোমিওপ্যাথিক শিক্ষা ও চিকিৎসা কাউন্সিলের চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান ডাক্তার দিলীপ কুমার রায় পদত্যাগ করেছেন। উনি গতকাল পদত্যাগ করেছেন। তো গতকাল থেকে আজ পর্যন্ত আমরা এই 2 দিন চেয়ারম্যানহীন। ঘরের অভিভাবক যদি না থাকে তাহলে আপনারা সবাই জানেন এই ঘরের কোনো মূল্য থাকে না। তাহলে আমাদের একেবারে এখনই আমাদের যে কাজটি করা উচিত তা হলো এখনই আমাদের একজন চেয়ারম্যান নিয়োগ দিতে হবে। এই চেয়ারম্যান নিয়োগ দিতে যদি আমরা দেরি করি তাহলে আমাদের অনেকগুলি সমস্যা আছে। এই সমস্যাগুলো যদি আমি বলি তাহলে আপনারা বুঝতে আপনাদের সহজ হবে। যেমন আজকে সকালবেলায় আমাদের কাছে যে তথ্য আছে, হোমিওপ্যাথি কাউন্সিল থেকে, কাউন্সিলে যে বর্তমানে যারা আছেন ওনারা
কাগজপত্র রেডি করেছেন, মন্ত্রণালয়ে পাঠাবেন, ওখানে ওনারা চেয়ারম্যান চাবেন। ওনারা যদি সেই কাউন্সিল থেকে যদি চেয়ারম্যান চান, তাহলে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার বোর্ডকে বা আমাদের কাউন্সিলকে একজন চেয়ারম্যান দিতে বাধ্য। আজকে যখন ওনারা যদি এই কাগজটা পাঠিয়ে দেন, ওনারা কালকে একজন সহকারী সচিব হোক, একজন সহকারী হোক বা যে লেভেলই হোক, ওনারা যেটা প্রয়োজন বোধ করেন এমন একজনকে নিয়োগ দিবেন। ওনারা যাকে নিয়োগ, এই পদটা, চেয়ারম্যান পদটা কোনো বাধ্যবাধকতা নেই যে ডাক্তার হতে হবে। এটা পলিটিক্যাল অথবা গভর্নমেন্টের যে কোনো একজন লোক এখানে নিয়োগ হবেন, যে কোনো একজন কর্মকর্তা নিয়োগ হবেন। যেমন যে আমাদের 12 জন উপদেষ্টা আমাদের থাকবে এই কাউন্সিলে, ওখানে শর্ত আছে যে ওনাকে ডাক্তার হতে হবে। 12 জন, 10 জন পুরুষ আর 2 জন নারী, এই 12 জনের মধ্যে আপনার ওখানে শর্ত হলো ডাক্তার হতে হবে। কিন্তু চেয়ারম্যান যিনি, উনি পলিটিক্যাল হতে পারেন অথবা গভর্নমেন্টের যে কোনো একজনকে দিয়ে হতে পারেন। তো এখন যদি আজকে যদি কাগজটি যদি পাঠিয়ে দেওয়া হতো মন্ত্রণালয়ে, তাহলে ওরা যখন তখন একজনকে নিয়োগ দিতেন। এটা শোনার পরে আর দেরি না করে আমি চেষ্টা করেছি আমার যাদের সাথে যোগাযোগ করা দরকার। আমি প্রথমে ছুটে গেলাম আমাদের নজরুল ভাইয়ের কাছে। নজরুল ভাইকে আপনারা সবাই চেনেন, আর পরিচয় করে দেওয়া দরকার নাই, ওনার পরিচয় উনি নিজেই। ওনার কাছে গেলাম কি করা যায় এই মুহূর্তে। উনি বলল যে এখন করণীয় শুধু একটা, যে এক্ষণে নগদ আমাদেরকে চেয়ারম্যান নিয়োগ দিতে হবে। এখন বললাম বোর্ড থেকে তো ওরা ফাইল পাঠিয়ে দিচ্ছে, মিনিস্ট্রিতে পাঠিয়ে দিবে। উনি সাথে সাথে যোগাযোগ করলেন, যোগাযোগ করে শুধু একদিনের জন্য ফাইলটা বন্ধ রাখলেন, যে আজকের মধ্যে কোনোভাবে ফাইল দেওয়া যাবে না। ফাইল দিলে এই যে বৈষম্য ছাত্র আন্দোলন যারা করছে তাদের পোলাপান আজকে বোর্ডে চলে আসবে, কোনোভাবে ফাইল দেওয়া যাবে না। অনেক জোর করে ফাইলটা আটকে রাখা হয়েছে। সেই ফাইলটি আমরা বলেছি একদিন সময় দিতে, আমরা ফাইলটা রেডি করে জমা দিচ্ছি। আমরা চাচ্ছি একজন হোমিওপ্যাথ ডাক্তার। যদি আমাদের চেয়ারম্যান যদি হোমিওপ্যাথ ডাক্তার হন, তাহলে আমরা আমাদের কথা বলতে পারবো, আমাদেরটা বুঝবেন। উনি যদি হোমিও ডাক্তার হন, উনি আমাদের কথা বুঝবেন আর আমাদের প্রয়োজনটা বুঝবেন। অন্য দিক থেকে যদি একজন চলে আসে, ওনারা কিন্তু আমাদের কথা বুঝবেন না। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা সবাই জানেন এই যে আমাদের বাজেটটা হচ্ছে, বাজেটের মধ্যে আমরা 1 টাকার যে ওখানে যে পার্সেন্টেজ দিচ্ছে 30%, 40% অন্য পেথির জন্য বাজেট নিচ্ছে, সেই অনুপাতে আমরা 1 টাকার 25 পয়সা বাজেট পাচ্ছি না। 1% দূরের কথা, 1 টাকার 25 ভাগে 4 ভাগের 1 ভাগও আমরা পাচ্ছি না। এমনি আমরা বৈষম্য শিকার। তার ভাগে যদি অন্য একজন যদি মিনিস্ট্রি আমাদেরকে চেয়ারম্যান হিসেবে চাপিয়ে দেন, চাপিয়ে দিলে কিচ্ছু করা থাকবে না। যার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী দিন আমরা দরখাস্ত সব রেডি করেছি। আগামী দিন ইনশাল্লাহ আমরা বোর্ড, আমাদের সেই কাউন্সিলে যাব। কাউন্সিলে যে আমরা দুইটা দরখাস্ত জমা দেব। একটা দরখাস্ত হচ্ছে আমাদের ইমিডিয়েট আমাদের চেয়ারম্যান চাই, একটা দরখাস্ত জমা দেব। আরেকটি দরখাস্ত হচ্ছে আমরা কাকে চেয়ারম্যান হিসেবে চাচ্ছি, কাকে চাই, সেই ব্যাপারে আরেকটি দরখাস্ত আমরা সরাসরি মিনিস্ট্রিতে দেব। সেটা আমরা ছাত্রদের, ডাক্তারদের, বিভিন্ন ডাক্তারদের সইটা নিয়ে আমরা রেডি করেছি। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন যদি এই মুহূর্তে যদি অন্য দিক থেকে যদি কেউ যদি এসে আমাদের মাথায় চেপে বসে, ডাক্তার না এমন কেহ, তাহলে আমাদের দুঃখের শেষ থাকবে না। কারণ আমাদের বোর্ডটা ভেঙে দিয়ে এই মাত্র কাউন্সিল তৈরি হতে যাচ্ছে। ঠিক ওই মুহূর্তে যদি আমাদের মাথায় যদি কেউ চেপে বসে, তাহলে আমরা বিপদে পড়ে যাব। তাহলে আমরা এই যে কাদা সরাসরি না করে, আমাদের দ্রুত যে কাজটি, এখনই আমাদের চেয়ারম্যান নির্বাচন করতে হবে
এমনকি কাউন্সিলটা সম্পূর্ণ করতে হবে। সেই কাউন্সিলটা যেন এমন না হয়ে যায় যারা বিলুপ্ত হয়ে গেছে, যে যারা তাদের মধ্যে থেকে যেন কেউ আসতে না পারে, এই দিকটা আপনাদের প্রত্যেকে সজাগ দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি আমরা যেন এই যে আর্থিক বিভাগ থেকে 8 জন যোগ্য, যারা যোগ্য ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, এমন 8 জন ডাক্তারকে আপনারা সকলে মিলে নির্বাচন করবেন। এমন 8 জন ডাক্তার নির্বাচন করবেন যারা আমাদের এই পেথির গত 1 মাস আগের কথা যদি আমি আপনাদের বলি, বা 2 মাস আগের কথা বলি, ফোন করে বলছে এমন অবস্থা, যদি বলতেছে আমি যদি না থাকি তাহলে এই বাংলাদেশে অর্গানন করা যাবে না, অর্গানন পর্যন্ত করতে দেওয়া হবে না। এই পর্যায়ে আমরা পৌঁছে গেছি। এমনটা যেন না হয়ে যায় যে আমাদের হোমিওপ্যাথি যেন বিলীন না হয়ে যায়। এমন যদি হয়, আমি আরো কয়েকবার বলেছি, কয়েকটা আলোচনা বলেছি, যে এক কলেজের প্রিন্সিপাল ওষুধের অর্ডার দিয়েছিল আমার কাছে। ওনার জন্য ওষুধটা রেডি করা হয়েছে। আমি ওনাকে বলেছিলাম যে স্যার আপনার ওষুধটি রেডি। উনি বলতেছে এই ওষুধ এখন আর চেম্বারে রাখা যাবে না, 57 ওষুধ রাখা যাবে না। আমি তাৎক্ষণিক বলেছিলাম স্যার তাহলে কি প্যাটার্ন রাখা যাবে? উনি জবাব দিয়েছে প্যাটার্নের মধ্যে ডেট থাকে, প্যাটার্ন রাখা যাবে, কিন্তু 57 ওষুধ রাখা যাবে না। আমরা এই পর্যায় পর্যন্ত পৌঁছে গেছি আমাদের অতীতের বোর্ডের কারণে। আমি অতীতের বোর্ডের ইতিহাস দিতে চাই না, আপনারা সবাই জানেন অতীতের বোর্ডের ইতিহাস, সবাই জানেন। কিন্তু আমরা একটা কাউন্সিল চাচ্ছি, যে কাউন্সিলটা হবে আমাদের একদম ফ্রেশ, আদর্শ। আমরা যেন আদর্শভাবে, আদর্শিক নিয়মে আদর্শ হোমিওপ্যাথি চিকিৎসা করতে পারি, আদর্শ চিকিৎসা দিতে পারি, এমন একটা পরিবেশ আমরা যাচ্ছি। সেই জন্য আমরা কালকেই যাচ্ছি বোর্ডে। আমি আমার আইডিতে ঘোষণা দিয়েছি, আপনারা যারা আসতে চান কালকে আসবেন। আমরা 2টা দরখাস্ত নিয়ে যাচ্ছি। একটা হলো আমাদের এই নতুন চেয়ারম্যান নির্বাচন দিতে হবে খুব তাড়াতাড়ি। আমাদের কাউন্সিলের চেয়ারম্যানের জন্য আমরা মিনিস্ট্রিতে কাগজ জমা দেব। কালকে রেজিস্ট্রার আমাদেরকে রেডি করে দিবে, আমরা সব কাগজ রেডি করে ফেলছি। শুধু বোর্ডের কাজটা করে দিলে আমরা পরের দিন মিনিস্ট্রিতে জমা দেব। আর দ্বিতীয়টি হচ্ছে, আমরা যাকে চেয়ারম্যান হিসেবে চাই তার ব্যাপারে একটা সুপারিশ আমরা দেব। আপনারা ইচ্ছে করলে আজকের এই ক্লাস থেকে বের হয়ে আপনারা পরামর্শ লিখতে পারেন, কাকে আপনারা চেয়ারম্যান হিসেবে চাচ্ছেন। আজকে এই ক্লাস থেকে, আপনাদের মিটিং থেকে বের হওয়ার পরে আপনারা এখানে যারা মতামত লিখবেন, কাকে আপনারা চেয়ারম্যান হিসেবে চাচ্ছেন, যার নামটি আমরা বেশি মাত্রা দেখতে পাবো ওনার নামটাই আমরা এখানে সুপারিশ করব ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। কিন্তু আমরা চাই একদম ফ্রেশ হোমিওপ্যাথ। এমন যেন না হয় যে প্রত্যেকটা কলেজে আপনারা গেলে দেখতে পারবেন, আমি টেকনাফ থেকে তেতুলিয়া কলেজে দৌড়াচ্ছি, টেকনাফ থেকে তেতুলিয়া কলেজগুলোতে দৌড়াচ্ছি, প্রত্যেকটা কলেজের আলমিরাতে শুধু প্যাটার্ন আর প্যাটার্ন, যেটার সাথে হোমিওপ্যাথির কোনো সম্পর্ক নেই। আমরা এমন একজন চেয়ারম্যান চাই, যে চেয়ারম্যান আমাদের হোমিওপ্যাথি বুঝে, এমন একজন চেয়ারম্যান চাই। আপনারা আজকের মিটিং থেকে বের হওয়ার পরে এর মধ্যে মতামত দিতে পারেন যে আমরা কেমন চেয়ারম্যান চাই, বা কাকে চাই, নাম উল্লেখ করে দিতে হবে, নাম উল্লেখ করতে হবে। আমরা এমন একজনের নাম বলবেন যিনি ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করেন, এমন একটা অবস্থান আমরা চাই। আমরা একেবারে পরিবর্তন চাই। এখন বোর্ডের যে অবস্থা আছে, বোর্ডের আমরা ধীরে ধীরে সব পরিবর্তন করতে চাই। আমরা আর চাই না যারা পেটেন্ট ব্যবহার করছেন, যারা আমাদেরকে অন্য পেথির দিকে ধাবিত করছেন, আমরা এগুলি চাই না। অনেক সমস্যা আছে এই পেথিতে, এই পেথির বোর্ডের অনেক সমস্যা, কলেজে অনেক সমস্যা, কিন্তু সব আপনারা জানেন, আমরা জানি, আপনারা জানি। এখন আমাদের যেটা কাজ, এক্ষুনি আমাদের চেয়ারম্যান চাই। এই চেয়ারম্যানের ব্যাপারে আপনাদের যদি কারো কিছু বলার থাকে, কোনো পরামর্শ থাকে, এই মুহূর্তে কথা বলতে পারেন। যে কেহ চেয়ারম্যান কেমন হওয়া চাই। ধন্যবাদ স্যার, আপনার কাছে স্যার আবার আসবো স্যার। আপনার এই আহ্বানে আমরা আশা করি এখানে কমেন্টস বক্সে সকলের আহ্বানের পরবর্তীতে স্যার আপনি আবার এই আহ্বানগুলো আমাদের লাবণী আমিন পাঠ করে শোনাবেন আপনাদেরকে, আপনারা সকলে শুনতে পারবেন, বুঝতে পারবেন। এই মুহূর্তে লাবণী আমিনের কাছে চলে যাচ্ছে। আমি লাবণী আমিন। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আসলে অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা বললেন, তার মধ্যে একটি কথা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমরা যোগ্য একজন নেতা চাই। মাঝিবিহীন নৌকা আসলে যেমন চলে না, ঠিক তেমনি নেতাবিহীন কখনো কোনো বোর্ড বা কোনো কিছুতে স্বীকৃতি পায় না।
তো আমরা এমন একজন যোগ্য নেতা চাই, অর্থাৎ আমাদের এমন একজন চেয়ারম্যান চাই যার মাধ্যমে আমরা হোমিওপ্যাথিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তো আপনারা আপনাদের মতামত অবশ্যই ব্যক্ত করবেন। এ পর্যায়ে আমি একটি বিষয় একটু কনফিউশনে আছি, যেটা হচ্ছে যে স্যার একটি ঘোষণা দিলেন যে আগামীকাল উনি কাউন্সিল ঘেরাও কর্মসূচি করবেন। হ্যাঁ, তো এই কাউন্সিল ঘেরাও কর্মসূচি এই বিষয়ে আমি এখন চলে যাচ্ছি আমাদের প্রিয় ডাক্তার এস এম জাহাঙ্গীর স্যারের কাছে। ওনার মতামত কি, উনি বিষয়টা ওনার দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছেন? এস এম জাহাঙ্গীর স্যার। ধন্যবাদ লাবণী ম্যাডাম। বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম কর্তৃক আয়োজিত 182তম ফেসবুক লাইভের আজকের আলোচ্য বিষয় ছিল বর্তমান বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে হোমিওপ্যাথির চিকিৎসা উন্নয়ন শীর্ষক আপনার ভাবনা। এই ফেসবুক লাইভে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার ইসলাম ভুইয়া স্যার, এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশের সুনামধন্য চিকিৎসক, যাকে বাংলার কেন্ট হিসেবে অনেকেই নাম দিয়েছেন, সেই আহমেদ হোসেন ফারুকী স্যার সহ আজকে বিওএসএফ এর সভাপতি ডাক্তার ইয়াকুব আলী সরকার স্যার সহ মহাসচিব ডাক্তার লাবণী আমিন ম্যাডামকে সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। স্যার ম্যাডাম একটি বিষয় বলেছেন যে আসলে আগামীকাল আমাদের শ্রদ্ধেয় আহমেদ হোসেন ফারুকী স্যার যে আমাদের কাউন্সিল ঘেরাওয়ের বিষয়টি বলেছেন, আসলে ঘেরাও কর্মসূচির বিষয় না, আসলে উনি ওনার বক্তব্যে বলেছেন দুটি দরখাস্ত নিয়ে উনি যাবেন, এই দুটি বিষয় কোন বিষয়টি এটি আসলে আমরা স্পষ্ট নয়। ঘেরাও একটি আলাদা বিষয়, আর সেখানে দরখাস্ত দিতে যাওয়া একটি ভিন্ন কথা। এই বিষয়টি আসলে আমাদের পরিষ্কার হওয়া উচিত। দুটি কর্মসূচি দুই রকম। আমি এক জায়গায় আমার একটি প্রার্থনা জানাতে বা আমার একটি আবেদন জানাতে, সেটি একটি ভিন্ন কথা। আর আরেকটি হচ্ছে যে আমার দাবিটি আমি জোরালো হবে, যেমন বিষয়টি ছিল খুব ছোট, কোঠা বিরোধী আন্দোলন। কোঠা বিরোধী আন্দোলন কেমন ছিল? বাংলাদেশে সরকারি চাকরিতে একটি কোঠা বৈষম্য ছিল, আপনারা সকলেই জানেন, যেটি একটা সময় সরকার নিষেধ করে, পরবর্তীতে এটিতে হাইকোর্টে কেস হয়। সেই কেসে আসলে কিছু হিসাব নিকাশ ছিল, তার পরবর্তীতে আবার এই আন্দোলনটি শুরু হয়। এটা হচ্ছে প্রাক্তন কথা 18 সালে। এরপরে আবার এই 2024 সালে এসে এই আন্দোলনটি শুরু করে বাংলার দামাল ছেলেরা, বিশেষ করে যারা শিক্ষার্থী ছিল। এই আন্দোলন ধীরে 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 একটি মানে দাবিতে পরিণত হয়। সেই দাবির জায়গাতে দেখেন একটি সময় সরকার বাধ্য হয়েছে এই দাবি মেনে নিতে, কিন্তু পরবর্তীতে সরকার যে নিপীড়ন চালিয়েছিল, সেই নিপীড়নের পরিপ্রেক্ষিতে এই ছাত্র সমাজ তাদের 9 দফা দাবি থেকে 1 দফা দাবিতে আসে, সেটা হচ্ছে বিগত অর্থাৎ আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা সরকারের পদত্যাগ। সেটি করতে বাধ্য করেছেন এবং উনি পদত্যাগ করে এদেশ থেকে চলে গেছেন। পরবর্তী যে পরিস্থিতি, সেটিতে বাংলাদেশ সরকারের বাংলাদেশ সেনাবাহিনী যেটা আছে, সেনাবাহিনী প্রধান নিজ দায়িত্বে বাংলাদেশের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সহায়তা করে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি বাংলাদেশের সুশীল সমাজের কথা এবং রাজনৈতিক দলের কথা চিন্তা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে, এবং যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আছেন, এবং এখানে স্বাস্থ্য উপদেষ্টা আছে, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ আছে। এখন আমাদের আসলে বিষয়টি হচ্ছে একটা প্রোটোকলই যাওয়া উচিত। আমরা অনেক সময়, আমি গত কয়েকদিন ফেসবুকের একটি গ্রুপে দেখছি বিভিন্ন আন্দোলন আবার প্রত্যাহার, এটা ওনাদের বিষয়, যারা এই বিষয়টি নিয়ে কাজ করছেন। এখানে আসলে দ্বিতীয় কোনো কথা বলার নেই, কারণ প্রত্যেকটা আন্দোলন, যেমন কোঠা বিরোধী আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে চলে গেছে, ঠিক আছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ধন্যবাদ জাহাঙ্গীর স্যারকে বিনীত অনুরোধ জানাবো, আপনার এই সংগঠন আমাদের বিওএসএফ এর পক্ষ থেকে আপনার বক্তব্য পরবর্তীতে শুনবো। আমি শুধু আমাদের ফারুকী স্যারের বক্তব্যটাকে আমি রিপিট করে পরিষ্কার করে দিচ্ছি। উনি বলেছেন যে আমরা দরখাস্ত নিয়ে যাব, ওনার যে ফেসবুক আইডিতে যেটা প্রচার করেছেন সেটা থেকে উনি বেরিয়ে এসেছেন, আমি এইটুকু বুঝেছি। তা না হলে আমরা পরবর্তীতে স্যারের কাছে আমরা শুনবো। আমরা লাবণী আমিনের কাছে চলে যাচ্ছি এবং আপনার সংগঠনের পক্ষ থেকে আপনার অবস্থানটা আবার শুনবো। ধন্যবাদ লাবণী আমিন।
অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের শ্রদ্ধেয় জাহাঙ্গীর স্যারও কিন্তু খুব সুন্দর কিছু তথ্য দিলেন কালকের কর্মসূচি বিষয়ে। কিন্তু আমি যে বিষয়টি আবার একটু জানতে চাচ্ছি যে স্যার এরকম একটা ফেসবুকে পোস্ট দিলেন যে কালকে আপনার অবস্থান কর্মসূচি করবেন, কিন্তু কেন? আমরা কি আসলে অন্য কোনো উপায়ে বা অন্য কোনো মাধ্যমকে আমরা এটার প্রতিফলনটা পেতে পারি না? মানে এই যে একটা কর্মসূচি আপনি যেটা বললেন যে দুটি দরখাস্ত নিয়ে যাবেন, যে কথা স্যার বললো, আমি আবারও ফারুক স্যারের কাছে যেতে চাচ্ছি বারবার, যে কেন এই মানে অবস্থানটা, এটা কি শুধুমাত্র আমাদের একজন মানে চেয়ারম্যান নির্বাচন করার জন্য? সেটা যদি আমরা নির্বাচন করি, এমনিতে তো আমাদের তো রাজনৈতিক দলটা ভেঙে গেছে, সেক্ষেত্রে তো আমাদের এখানে অবস্থান করার কারণটা কি? এটা যদি আরেকটু স্পষ্ট করতেন বিষয়টা। ধন্যবাদ আমার সবাইকে। আমাকে সুন্দর প্রশ্ন করেছেন যে কেউ লিখছেন যে আগামী দিন 13 তারিখ বোর্ড আমাদের কাউন্সিল ঘেরাও কর্মসূচি, কিন্তু আমার আইডি থেকে আমি দিয়েছি যে আমরা আসছি আগামীকাল। আর আমি আপনাদেরকে জানান দিচ্ছি যে আগামী দিন যাচ্ছি আমরা দুইটা কাগজ দিয়ে, দুইটা দরখাস্ত নিয়ে যাচ্ছি। আমরা কারো কাছে দরখাস্ত দেওয়ার জন্য যাচ্ছি না। আমরা বোর্ডের চেয়ারম্যান নাই, আমরা বোর্ডের রেজিস্ট্রারের কাছে দরখাস্ত জমা দিতে যাচ্ছি না। আমরা রেজিস্ট্রারের কাছে, আমরা এই কাউন্সিলের কাছে কাগজ জমা দিতে যাচ্ছি না। ওটা আমাদের ওখানে যারা রয়েছেন ওনারা আমাদের কর্মচারী, ওখানে যারা এখন কাজ করছেন ওনারা আমাদের কর্মচারী। এখন আমাদের এই কাগজগুলো মিনিস্ট্রিতে যাওয়ার আগে, মিনিস্ট্রিতে জমা দেওয়ার আগে আমাদের কিছু প্রসেসিং আছে, যে প্রসেসিং গুলা আমাদের বোর্ড থেকে করে নিতে হয়। এরা যতক্ষণ আমাদের এখানে আসেন, ওনারা আমাদের, যেহেতু আমাদের কাউন্সিলের কর্মচারী, সেই হিসাবে ওখান থেকে আমাদের যেটুকু ফরওয়ার্ডিং করার জন্য যা দরকার সেই কাজটুকু কালকে আমরা ওখান থেকে করে নেব। তার সাথে আমাদের আরো কাজ আছে, সেটা হলো ওখানে যে কটা অনিয়ম রয়েছে, আমাদের চোখের দেখা, সবার দেখা, আমাদের যে অনিয়মগুলো আমাদের লিস্টে রয়েছে, সেই অনিয়মগুলোর বিষয়ে আমরা তাদেরকে বলে আসব। তাদেরকে আমরা কালকে বলার চেষ্টা করব যে আপনারা এই অনিয়মগুলি করতেছেন, এই অনিয়মগুলির জন্য আমরা এত ঘন্টা কিংবা এতদিন সময় দিলাম, এর মধ্যে যদি রদবদল না করা হয়, যদি এর মধ্যে পরিবর্তন না করা হয়, কোন কাদেরকে বাদ করতে হবে বা কোন কাজগুলি বাদ দিতে হবে, আমরা এই নির্দেশগুলো দিয়ে আসব। এই কাজটা, এই যে আপনার ছাত্ররা কালকে দিয়ে আসবেন, যখন এই কাজগুলো করে বলে আসবেন, তারা বলে আসার পরে যদি তারা মানতে রাজি না হয়, তার পরবর্তীতে ঘেরাও কর্মসূচি করতে হয় না কি করতে হয় পরে তারা ভাববে, সেই সিদ্ধান্ত তাদের। ওইটা আমাদের সিদ্ধান্ত না, এটা ছাত্রদের সিদ্ধান্ত। তারা কালকে বলে আসবেন যে তাদের কি করণীয়, কি করতে হবে বা তাৎক্ষণিক কি রদবদল করবেন, তারাই কালকে সিদ্ধান্ত নেবেন। এটা ছাত্ররা সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমরা যে উদ্যোগ নিয়ে যাচ্ছি, আমরা কয়েকজন যাচ্ছি তাদের সাথে, যাতে করে কোনো আমাদের এই যে আমাদের কাউন্সিল বিল্ডিংটা সারা বাংলাদেশে আমাদের শুধু একটা মাত্র বিল্ডিং, আমাদের একটা মাত্র অফিস, সেটা হচ্ছে আমাদের এই কাউন্সিলের এই বিল্ডিংটা। এই বিল্ডিং এ যদি একটা ইট যদি নষ্ট হয়, একটা জানলা যদি নষ্ট হয়, তাহলে আমাদের যাবে, আমাদের আর কিছুই নাই, আছে একটা, যাতে করে কোনো সমস্যা না হয়। আমি ব্যক্তিগতভাবে, কারণ এই ঝামেলাতে আমি জড়াইতে রাজি না। আমার কাজ ডাক্তার দিনে কাজ করা, যতটুকু পারি শেখানো, কিন্তু কালকে যেন কোনো অকারেন্স না ঘটে, কোনো ঝামেলা যেন না হয়, কোনো সমস্যা যেন না হয়। আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ স্যার। আপনি স্যার যেটা বুঝাতে চেয়েছেন আমরা বুঝতে পেরেছি। আমরা এখন চলে যাবো লাবণী আমির কাছে। আমরা স্যার আবার পরবর্তীতে সর্বশেষে আপনার কাছে যাব। আমি লাবণী আমির কাছে যাচ্ছি যে এর পরবর্তী আলোচনা করুন। জি, অত্যন্ত সুন্দর কথা, এবং শুধুমাত্র এই কথাটা শোনার জন্যই কিন্তু আপনাকে এই প্রশ্নটা আমি করেছি, কারণ আমরা কোনো ক্ষতি চাই না, কোনো ধ্বংস চাই না। আজকে হোমিওপ্যাথিক কাউন্সিল, হোমিওপ্যাথিক বোর্ড সবই কিন্তু আমাদের দ্বারা তৈরি, এবং এটার নিয়ন্ত্রণের দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আমার। দুর্নীতি, অনিয়ম কোথায় নাই, সব জায়গাতেই আছে। আমরা পুরাতন সবকিছু ভুলে যাব। নতুন আগামী দিনকে আমরা কিভাবে সুন্দরভাবে একটা নতুন কাউন্সিল গঠন করা যায়, আমরা সেই চিন্তা করবো। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় আমাদের ডক্টর নজরুল ইসলাম ভূঁইয়া স্যারের কাছে, যে আপনার কি মতামত এই আগামীতে এই যে হোমিওপ্যাথি চিকিৎসার উন্নয়নের ভাবনা নিয়ে আপনি কি ভাবছেন? এবং অলরেডি কিন্তু ইতিমধ্যে আমি কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, অনেকে কিন্তু আপনাকে চেয়ারম্যান বানানোর জন্য একটা মতামত ব্যক্ত করেছেন। তো সেক্ষেত্রে আপনার মতামত আমরা শুনতে চাচ্ছি। নজরুল ইসলাম স্যার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সম্মানিত সভাপতি
সম্মানিত পরিচালক, আমার অত্যন্ত প্রিয় আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ডাক্তার আহমদ হোসেন ফারুকী, যিনি শুধু চিকিৎসক না, তিনি বাংলাদেশের, আমি বলবো বাংলাদেশের প্রথম সারির প্রথম একজন লেখক, চিকিৎসক এবং লেখক। ইতিমধ্যে ফারুকীর 31টা বই আমি যতটুকু জানি পাবলিশ হয়েছে, আরো বই প্রকাশনার অপেক্ষায় আছে। আলহামদুলিল্লাহ, ডাক্তার আহমদ হোসেন ফারুকী আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা জগতের, আমাদের প্রাণের মানুষ, আমাদের সম্মানের মানুষ। এই মানুষটা তার লেখনের মাধ্যমে আমাদেরকে এবং ভারতবর্ষে আমাদেরকে পরিচয় করে দিয়েছে। এজন্য আমার পক্ষ থেকে এবং হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজের পক্ষ থেকে ডাক্তার আহমদ হোসেন ফারুকীকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় যে আমাদের দেশে একটা পরিবর্তন হয়ে গিয়েছে। এই পরিবর্তিত অবস্থায় আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজের করণীয় কি? আজকের এই আলোচনায় আরম্ভেই আমি প্রথমেই স্মরণ করতে চাই আমাদের চিকিৎসা বিজ্ঞানের জন্মদাতা খ্রিস্টিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হানেম্যানের আত্মার শান্তি কামনা করছি। দূরে নিকটে যারা এই প্রোগ্রাম দেখতেছেন, আমার ছাত্রছাত্রীরা সহ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতে হচ্ছে, আমাদের বাংলাদেশে গত প্রায় 1 মাস যাবৎ একটা প্রচন্ড ভূমিকম্প সৃষ্টি হয়েছে এবং এই ভূমিকম্পের কারণে আমাদের এই বাংলাদেশ ক্ষতবিক্ষত হয়েছে। আমাদের শাখা প্রশাখা পর্যন্ত, ঢালপালা পর্যন্ত ক্ষতবিক্ষত হয়েছে। যদি কোনো একটা বৃহত্তম দীর্ঘদিনের মনের কষ্ট, আজকে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক, আমাদের মনের কষ্টের রেজাল্টে যেমন আমাদের বড় বড় রোগের সৃষ্টি হয়, সেই রোগগুলি প্রায় ইনকিউরেবল, তেমনি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের ক্ষোভ এবং কষ্টের কারণে একটি ভূমিকম্প হয়ে গিয়েছে। এই ভূমিকম্পের কারণে আমার যতটুকু মনে পড়ে, প্রথম শহীদ হয়েছেন রংপুরের আবু সাঈদ। আমি জানি না মহান সৃষ্টিকর্তা তিনি তাকে শহীদি মর্যাদা দিবেন কিনা, তবে মহান রাব্বুল আলামিনের নিকট আমাদের আবেদন থাকবে, আমাদের প্রার্থনা থাকবে, দোয়া থাকবে, যাতে তাকে শহীদি মর্যাদা দেয় এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তার সাথে সাথে
আমাদের দেশের ছাত্র সমাজ তারা অকাতরে তারা তাদের জীবন বিলিয়ে দিয়েছে। আমার এই ৬৭ বছর বয়স পর্যন্ত আমার জানা মতো অনেক আন্দোলন হয়েছে, অনেক আন্দোলন দেখেছি। কোন আন্দোলনে কোন ছাত্র ছাত্রী, বিশেষ করে ছাত্রীরা এইভাবে রানিং গভর্নমেন্ট তাদের বন্দুকের নলে আমার ছাত্রীরা এভাবে লুটে পড়বে, মৃত্যুর কোলে তারা পড়ে যাবে এবং মৃত্যুকে আলিঙ্গন করবে, এটা আমার জানা নাই। যার কারণে এই নারী জাতির উপর এই অত্যাচার আমার জীবনে এই প্রথম দেখলাম। এই অত্যাচারের কারণে বাংলার মানুষ অত্যন্ত সাহসিকতার ভূমিকা রেখেছে, সাহসিকতার পরিচয় দিয়েছে। আজকের এই আন্দোলনে যে সমস্ত আমার প্রিয় ছাত্র ছাত্রী অথবা আমার পুত্র, আমার কন্যা সমতুল্য অথবা আমার নাতি নাতিন সমতুল্য যারা শাহাদাত বরণ করেছে, তাদের প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা করা ব্যতীত আর কিছু নাই। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আল্লাহ তাদের আত্মত্যাগের বিনিময়ে হয়তোবা আমরা একটা আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ পাওয়ার অপেক্ষায় আছি, সুন্দর বাংলাদেশ পাওয়ার অপেক্ষায় আছি। তার সাথে সাথে আমি তাদের প্রতি গভীর সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি, যারা আইন প্রয়োগকারী সংস্থা এই আন্দোলনে যে আইন প্রয়োগকারীর যারা নিহত হয়েছেন, আজকে যে তারা নিহত হয়েছেন, বিশেষ করে আমাদের পুলিশ বাহিনীর অনেক ছোট ছোট কর্মচারীগণ, যেমন কনস্টেবল, যেমন এএসআই, এসআই, এই ধরনের যারা হুকুমের গোলাম, যাদের কিছু করার থাকে না, উপরের লেভেল থেকে অর্ডার দেয়, তারা অর্ডার ক্যারি আউট করতে তারা বাধ্য। এখানে দুটো বিষয়, একটা বিষয় হলো সবসময় একটি অতি উৎসাহী পুলিশ থাকেন, আর কেউ থাকেন হুকুমের গোলাম, তারা বাধ্য হইয়া তারা গুলি চালায়। তারাও আমাদের ভাই, তারাও আমাদের বোন। আজকে সরকারের বিভিন্ন সংস্থা বা তাদের উপরের লেভেলের আদেশের কারণে তারা বাধ্য হয়েছে অকাতরে গুলি চালাতে। তাতে আজকের একটা রিপোর্টে দেখলাম যে 42 না 52 জন পুলিশ বাহিনীর সদস্যরা নিহত হয়েছেন। আমি এই পুলিশ বাহিনীর সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এ পর্যন্ত যারা আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে লড়তেছেন, তাদের আশু রোগ মুক্তির কামনা করছি। তার সাথে সাথে আমি একটা ভিডিও বার্তায় দেখেছি, আমাদের এই বিওএইচএফ এর এই সংগঠনের সভাপতি
আমি দেখেছি এই সভাপতির আশুলিয়া থানা, এই আশুলিয়া থানায় একটা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে। থানা বনাম জনতা, বিভিন্ন থানা যেমন এফেক্টেড হয়েছে, তেমনি আশুলিয়া থানার পুলিশরাও যেমন এফেক্টেড হয়েছে, আশুলিয়া থানার আশেপাশের জনতাও এফেক্টেড হয়েছে। ঠিক ওই অবস্থায় আমি আমাদের ইয়াকুব আলী সাহেবকে ফোন করেছি। ফোন করার পরে যখন আমি ফোন করেছি, সম্ভবত তখন এশার নামাজের সময়, তখন সে বলল, স্যার আমরা বন্দি অবস্থায় আছি, আমরা ঘর থেকে বেরোতে পাচ্ছি না। আমার বাসার পাশে সেই জায়গার মধ্যে পুলিশরা আমাদেরকে ঘেরাও দিয়ে রেখেছে, জনতাও তাদেরকে ঘেরাও দিয়ে রেখেছে। পরবর্তীতে আমি দেখলাম আশুলিয়া থানার পুলিশদেরকে রক্ষা করার জন্য আর্মি এসেছে। সেই জায়গার মধ্যে আমি আমার সভাপতি সাহেবকে দেখেছি। কোথায় দেখেছি সেই একটা সমাধানের মধ্যে ওনাকে আমি দেখেছি, এবং ওনার সাথে আলাপের পরিপ্রেক্ষিতে আমি বুঝেছি ওনার ছেলেকেও তিনি সেখানে পাঠিয়েছেন। তার ছেলেও সেই জায়গার মধ্যে অংশগ্রহণ করেছে। কিসে অংশগ্রহণ করেছে? পুলিশদেরকে রক্ষা করা এবং থানা রক্ষা করা, এবং জনতার আক্রোশ যাতে চরম আকার ধারণ না করে, সেখানে আমার এই ইয়াকুব আলী সাহেবের ছেলের মতো আরো অনেকেই সেখানে অংশগ্রহণ করেছে। আমি হয়তো বিষয়টা ভালোভাবে বুঝিয়ে বলতে পারি নাই। ইয়াকুব আলী সাহেব হয়তো বা বলবেন যে সেদিনকার আমাদের সভাপতি সাহেবের সেই জায়গার মধ্যে কি করেছেন বা কিভাবে সে জায়গায় পুলিশ বাহিনীদেরকে উদ্ধারের ভূমিকা নিয়েছেন। আজকে এবার আপনারা একবার স্মরণ করে দেখেন, বাংলাদেশে যত পরিবর্তন হয়েছে, প্রত্যেকটা পরিবর্তনের সিংহভাগ দাবিদার কে? ছাত্র সমাজ। 52-র ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ। সে 71-এর মুক্তিযুদ্ধে আমার আপন বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহসিন ভূঁইয়া, তার বয়স তখন 17 বছর, সেই 17 বছরে সে ঝাঁপিয়ে পড়েছে। তখন সে ইন্টারমিডিয়েটে পড়ে। তাহলে আমার ভাইয়ের মতো হাজারো মায়ের সন্তানেরা সেদিন, সেই সন্তানেরাও অনেকেই ছাত্র। আপনি যদি 90-এর গণ অভ্যুত্থান দেখেন, যা আমি সচক্ষে দেখেছি, সেই 90-এর গণ অভ্যুত্থানে ছাত্রদের ভূমিকা অগ্রগণ্য। আজকের 2024, এই 24-এ কোটা আন্দোলনে এই যে 17-18 বছরের ছেলেরা মেয়েরা এই আন্দোলনের ভিত্তি তারা রচনা করেছেন, তাদের কারণেই প্রথম সূচনা তারা করেছেন, এবং তারা জীবন দিয়ে বুক পেতে তারা বুলেটকে আলিঙ্গন করেছেন। এই আলিঙ্গনের কারণে আমাদের বিপ্লব যখন চরম পর্যায়ে, সেই সময় আমাদের রাজনৈতিক দলগুলির সকল স্তরের রাজনৈতিক দল এবং জনগণ ছাত্রদের আন্দোলনের সাথে ঝাঁপিয়ে পড়েছে। আজকে অবশ্যই
আমি এই কৃতিত্বের দাবিদার আমাদের এই ছাত্র সমাজ, যেই ছাত্র সমাজকে মাইনাস করে আমাদের এই আন্দোলন হয় নাই, ছাত্র সমাজকে মাইনাস করে আমাদের যে এই ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্টও বাধ্য হয়েছে ছাত্রদের থেকে প্রতিনিধি নিতে। আমি আসিফ নজরুল সাহেবের বক্তৃতা সম্পূর্ণভাবে শুনেছি। তিনি বলেছেন আমাদের এই বিপ্লবী ছাত্ররা আমাদের চেয়ে অনেক ব্রেইনি। আজকে যে অন্যায় যে করবেন সে অন্যায়ের শাস্তি একদিন না একদিন পাবেই, দলমত নির্বিশেষে। বাংলাদেশে স্যার আপনাকে একটু ইন্টারাপ্ট করি স্যার আপনাকে একটু বিনীত অনুরোধ জানাবো স্যার, আপনি যেভাবে আবেগপ্রবণ হয়েছেন স্যার, আর যদি আপনি ছাত্রদের এই ইতিহাস শুরু করেন স্যার, আজকে আমাদের টাইম অনেকটাই ওভার হয়ে গেছে, অনেক গভীর রাত্রি, আমাদের দর্শক কমে যাচ্ছে স্যার। আপনি আমাদের হোমিওপ্যাথিক সমাজের জন্য যেটা স্যার আপনার সাজেশন সেটা সংক্ষিপ্ত বললে আমরা ফারুকের স্যারের কাছে 1 মিনিট কথা বলবো, তারপর স্যার আমরা আজকে লাইভ শেষ করব। পরবর্তী একটা অনুষ্ঠানে স্যার আপনার বিস্তারিত সব শুনবো স্যার, প্লিজ। জি স্যার। ঠিক আছে, এর আগে একটা কথা না বললেন নয়, আমি এই লাইভের মাধ্যমে সেই কথাটা জানিয়ে দিতে চাই। আমরা অনেকেই বলি সংখ্যালঘু, দয়া করে আজকে থেকে আপনারা কাউকে সংখ্যালঘু বলবেন না। এই বাংলায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সহ সবাই বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের মানুষ। এখানে কোনো সংখ্যালঘু নেই, কোনো সংখ্যাগুরু নেই। সংখ্যালঘু বলে কাউকে হেয় প্রতিপন্ন করবেন না, দয়া করে। আজকে থেকে আমরা সবাই মানুষ, কাউকে সংখ্যালঘু লোকে বলে সম্বোধন করবেন না, এই আমার অনুরোধ। এবার আসেন, পরিবর্তিত অবস্থায় আমরা হোমিওপ্যাথিক সমাজ আমাদের করণীয় কি? আমরা ইন্টারিম গভর্নমেন্ট পেয়েছি, যোগ্যতম আমরা চিফ অ্যাডভাইজার পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূস। সারা পৃথিবীতে এক নামে সারা পৃথিবীর মানুষ তাকে চিনেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে আমরা বাংলাদেশটা সারা পৃথিবীতে পরিচিতি লাভ করেছে। তাই আমি আজকের আমাদের লাইভের মাধ্যমে চিফ অ্যাডভাইজার সহ সকল উপদেষ্টা, আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, উনি সহ সবাইকে আমাদের এই বিওএইচএফ এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবার আমাদের করণীয় কি? প্রথম কথা, দয়া করে অতি উৎসাহী মনোভাব দেখাবেন না, এ হলো প্রথম কথা। আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক, আমাদের সরকার পরিবর্তন হবে, সরকার আসবে, সরকার যাবে, কিন্তু আমরা চিকিৎসক, আমরা মানুষের সেবা করব এবং মানুষকে আমরা উপযুক্ত হোমিওপ্যাথিক শিক্ষা দেব, চিকিৎসা দেব, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। এখন পরিচয়ের জন্য আমাদের মাধ্যমটা হলো বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল। এর আগে এটা ছিল বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড। এখন বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের চেয়ারম্যান পদত্যাগ করেছেন, যদিও সরকারিভাবে তাকে বলা হয় সাবেক হোমিওপ্যাথিক বোর্ড চেয়ারম্যান,
টিল টুডে অদ্য পর্যন্ত ওনাকে গভর্নমেন্টের কোন চিঠিতে বলে নাই তিনি বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান। গভর্নমেন্ট একটা চিঠিতে ওনাকে শুধু দায়িত্ব দিয়েছেন রুটিন ওয়ার্কের, কিন্তু তিনি নিজেকে দাবি করেছেন তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান। যাই হোক, কর্মের ফল একদিন আসবেই, পক্ষে হোক বিপক্ষ হোক, যে যেমন কর্ম তেমন ফল। তেমনি ভাবে আমাদের বিগত দিনের চেয়ারম্যান পদত্যাগ করেছেন এবং তার সম্বন্ধে কিছু বলতে চাই না। ইতিমধ্যে আমার মুখ থেকে বহু কিছু আপনারা শুনেছেন, যা সত্য। আমার জীবনে হোমিওপ্যাথিক বিষয় নিয়ে আমি কোনো মিথ্যাচার করি না, করতে চাই না। আমার পিঠে যেমন কোন রাজনৈতিক দলের চিহ্ন নেই, আমার পিঠে আছে শুধু হানেম্যানের চিহ্ন। তাই আমি ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসক এবং সকল হোমিওপ্যাথিক চিকিৎসককে বলবো, জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই হানেম্যানের সৈনিক, এই আমাদের পরিচয় হওয়া উচিত। আর কোন দলের সাথে আমরা সম্পৃক্ত হইতে চাই না, তাহলে আমরা যোগ্যতম চিকিৎসক হতে পারবো। এখন আসেন, গত 6 তারিখ থেকে আজকে 12 তারিখ পর্যন্ত প্রতিটা দিন আমাকে যেমন সভাপতি সাহেব ফোন দিয়েছেন, উনি যদি একটা ফোন দেন আমি দিয়েছি 3টা ফোন। পরিস্থিতির প্রেক্ষাপটে গত 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আমার স্নেহভাজন আহমদ হোসেন ফারুকী সাহেব আজকে সারাটা দিন আমার সাথে ছিলেন আমার চেম্বারে, আরো অনেকেই ছিলেন। গত 6 তারিখ থেকে এই পর্যন্ত আমার ভিতরে একদিকে যেমন আনন্দ, আর একদিকে আমার ভিতরে ভয় কাজ করেছে। কারণ আমার অতি উৎসাহী জনতা কি জানি ভুল করে বা আন্দোলনে নিজকে বাহাদুরিত্ব দেখাইতে গিয়ে আমার বোর্ড অফিস আক্রমণ করে কিনা। ইতিমধ্যে ফারুকী বলেছে একটাই ভবন আমাদের, 65টা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভবন একটা, আর কোনো ভবন নাই। তাই আমি 6 তারিখ থেকে আজ 12 তারিখ পর্যন্ত আমি 24 আওয়ার্স, আমার ঘুমের সময় ব্যতীত আমি অত্যন্ত ব্যস্ত, নিজের তাগিদে সবার নিকট হাতে পায়ে ধরে অনুরোধ করেছি, দয়া করে আমাকে মারেন, দয়া করে আমার লাশটা দেখেন, তারপরও আমার বোর্ডের উপর, আমার বিল্ডিং এর উপর, একটা ভবনের উপরে আপনারা হামলা করবেন না। আপনারা দলবল সহ যদি যান আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না। কেউ কেউ হয়তো উৎসাহী হইয়া একটা গ্লাস ভেঙে ফেলবে, একটা কিছু নষ্ট করে ফেলবে, যেহেতু আমার কিছু নাই। তাই প্রত্যেককে বলার পরে সবাই কম বেশি আমার কথা শুনেছে। যেমন আপনাদের মতো আমিও দেখেছি আগামীকালকে বোর্ড অফিস ঘেরাও, 9টার সময় তারা পোস্ট দিয়েছে নিকেতন থানার সামনে একত্রিত হবেন। আমি চট্টগ্রাম, কক্সবাজার, পাবনা যে যেখান থেকে নেতৃত্বে আছে তাদের প্রত্যেকের নিকট হাতে পায়ে ধরেছি, বাবারে এখন আমার কাউন্সিলের দরকার, আমার কাউন্সিল গঠন পূর্বক পর্যন্ত দয়া করে তোমরা এই ধরনের আপনি নিচ্ছে থাকেন, আপনাকে অভয় দিচ্ছি, আপনি নিচ্ছে থাকেন। ইনশাআল্লাহ আমরা যাচ্ছি, কালকে থাকবো, আপনি নিচ্ছে থাকেন। আমাদের একটা ইটের মধ্যে আঘাত লাগবে না, একটা আমাদের একটা ক্যালেন্ডারও নিশ্চিন্ত থাকেন। ইনশাআল্লাহ যদি আমরা বেঁচে থাকি নিশ্চিত থাকেন, আমাদের একটা ক্যালেন্ডারও লাগবে না।
আমাদের আহমদ হোসেন ফারুকী সাহেব তিনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। তিনি যাচ্ছেন, আপনাদেরকে বলেছেন কেন যাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি। কোন ব্যক্তি যদি অন্যায় করে থাকে, সে অন্যায়ের বিচার যেমন হয়ে গেছে চেয়ারম্যানের, তেমনি ভাবে বোর্ডে যদি কেউ কোনো অন্যায় করে থাকে তারও বিচার হবে, এটাই সত্য। তারপরও আমি তাদেরকে বুঝাতে বাধ্য হয়েছি যে বাবা, এখন আমাদের আছে রেজিস্টার, এই রেজিস্টারের মাধ্যমে আমরা যদি আমাদের স্বাস্থ্যের অ্যাডভাইজার উপদেষ্টাকে আমরা আমাদের দাবিগুলি, আমাদের কাউন্সিল গঠনের প্রক্রিয়াটা, এইটা যদি আমরা আমাদের রেজিস্টারের মাধ্যমে ওনার মাধ্যমে যদি আমরা এই প্রপোজাল গুলি নিয়ে যাইতে পারি, তাহলে এটা আমাদের জন্য হবে অত্যন্ত সুখকর। কারণ আমাদের কাউন্সিলের রেজিস্টার যদি আমাদের দাবিগুলি ফরওয়ার্ডিং করে দেয়, অগ্রবর্তী করে দেয়, আমি এই দাবির সাথে একমত, তাহলে দেখা যাবে যে আমাদের স্বাস্থ্যের উপদেষ্টা তিনি হয়তোবা নমনীয় হবেন। আমাদের এই কাউন্সিলের 24 জন সদস্যের বিনিময়ে কাউন্সিল, সেই জায়গার মধ্যে গভর্নমেন্টের অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে আপনারা জানেন 11 জন, শুধুমাত্র 11 জন, 8 জন চিকিৎসক, 2 জন মহিলা চিকিৎসক, আর চেয়ারম্যান আর রেজিস্ট্রার তো আসেনি সরকারি কর্মকর্তা, এই 11 জন টু বি নমিনেটেড বাই দি গভর্নমেন্ট। আর বাকি 8 জন 8 বিভাগ থেকে শিক্ষক প্রতিনিধি হিসাবে আসবেন, এরপরে বিভিন্ন মন্ত্রণালয় থেকে আসবেন। সুতরাং এইটা হবে অত্যন্ত একটা স্ট্যান্ডার্ড একটা কাউন্সিল তৈরি হবে। আর এই কাউন্সিল তৈরি করতে গিয়ে চেয়ারম্যান পদবি নিয়ে, মেম্বার পদবি নিয়ে বিগত 15 বছর যেভাবে আমরা টাকা পয়সা খেয়ে আমরা কাকের মাংস কাকে খেয়েছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, আমাদের সময় শেষ স্যার, আমাদের সময় শেষ করে স্যার। আমরা যদি অন্ততপক্ষে গভর্নমেন্টকে স্যাটিসফাই করতে পারি, আমাদের অ্যাডভাইজারি পরিষদকে স্যাটিসফাই করতে পারি, তাহলে আমরা সুন্দর একটা কাউন্সিল আমরা পাবো, নির্বাহী পরিষদ পাবো বিএমডিসির ন্যায়। তাই আজকের এই লাইভের মাধ্যমে আমি আমার সমস্ত চিকিৎসক, শিক্ষক, ছাত্রদের কাছে অনুরোধ করব, যেমন আমি অনলাইনে সব ফেসবুকের মাধ্যমে বলেছি, বাবারা বিকুল তোমরা ঠান্ডা হও, ইনশাল্লাহ তোমাদের মাধ্যমেই সবকিছু সম্ভব, যা তোমরা দেখাই দিয়েছো আজকে রাস্তায় রাস্তায়। ধন্যবাদ। আসলে স্যার সম্ভবত নেটওয়ার্ক সমস্যার কারণে ডিসকানেক্ট হয়ে গেছেন। স্যার আসলে আমাদের খুবই সিনিয়র একজন পার্সন, এবং ওনার কথা, ওনার একটা নেতৃত্ব আমাদের কাছে অনেক কিছু। ইতিমধ্যে স্যার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলেছেন। তো আলহামদুলিল্লাহ, আমি এই মুহূর্তে আবার ফিরে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় ফারুকী স্যারের কাছে। ওনার কাছে আমার একটা কোশ্চেন, যে বর্তমান প্রচলিত অনেক আইনের সাথে কিন্তু আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা একটু সাংঘর্ষিক। তো এই ক্ষেত্রে সেটা উত্তরণ কিভাবে সম্ভব স্যার? যদি একটু সংক্ষিপ্ত করে বলতেন, যেহেতু কালকে একটা কর্মসূচি আপনি অলরেডি ঘোষণা করে দিয়েছেন, সেই প্রেক্ষিতে আপনাকে এই কোশ্চেনটা করা আর কি। ফারুকী স্যার, আমাদের শ্রদ্ধেয় ফারুকী স্যার, আপনি প্রশ্ন আরেকবার করেন। মানে বর্তমান প্রচলিত অনেক আইনের সাথে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা যে একটা সাংঘর্ষিক, সেটার উত্তরণ কিভাবে সম্ভব স্যার? লাবণী আমিন, আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার অনেক সময় পাওয়া যাবে। আজকে যেহেতু সময় শেষ, শুধু ফারুকী স্যার আজকে আমাদেরকে এই অনুষ্ঠানের সমাপনী টানবেন। তার যে কর্মসূচি, তার যে ফেসবুক ওয়ালে যেটা প্রচার করেছেন, আর এখন সর্বশেষ যা বললেন, এটা ক্লিয়ার করবেন। ধন্যবাদ।
এটার বিষয়ে আমাদের স্যার, কারণ আগামী এই দিন যে জন্যই আমার কাজটা বলা যে কালকে আপনি যে অবস্থান কর্মসূচি যেটা ঘোষণা দিয়েছেন, হ্যাঁ, মানে এটার পক্ষে যদি কোনো, অলরেডি আমাদের এখানে অনেকেই কিন্তু ফেসবুকে কমেন্ট করেছে যে যদি কোনো ক্ষতি হয় বা কারো যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে দায়ভারটা কে নেবেন। এর জন্য আমি বলেছি যে আইনের সাংঘর্ষিক বিষয়টা আসলে হোমিওপ্যাথির সাথে এটা কিভাবে আমরা এটাকে মানে মিটাবো, কিংবা এটা কিভাবে আমরা আসলে উত্তোলন করবো আর কি। আপনি যদি খুব সংক্ষিপ্ত শোনেন, করে যদি বলতে পারেন। আপনার বাসা বাজার নাই, আপনার বাসা বাজার নাই, এখন বাজার করতে হবে, বাজারে ব্যাগ নিয়ে বাজারে যেতে হবে, বাজার করতে হবে। এখন বাজার করতে যদি মাথায় গুলি ঢুকে কিছু করার নাই, বাজার করতে হবে তো। আপনি বাজার না করে ঘরে বসে থাকতে পারবেন না, না খেয়ে। বাজার করতে হবে। এখন বাজার করতে যে যদি আমরা পা ভাঙলে ভাঙবে। এখন আমাদের এই মুহূর্তে আমাদের অভিভাবক নাই, আমাদের চেয়ারম্যান নাই, আমাদের বোর্ড এখন এই মুহূর্তে বোর্ডের চেয়ারম্যান না থাকার কারণে বোর্ড অভিভাবকহীন। এখন এই মুহূর্তে যদি বোর্ডের যারা এখন বর্তমানে যারা কর্মরত, ওরা যদি এখন গভর্নমেন্টের কাছে চায়, অভিভাবক চায়, এখন ওখান থেকে যে কোনো একজন ব্যবস্থা করে দিবে। ওটা করে দিলে আমাদের মাথায় এমনি হলে আমাদের মরা জীবন আরো মাথায় ভূত চাপবে। এই ভূত থেকে বাঁচার জন্য আমাদের এক্ষুনি আমাদের চেয়ারম্যান চাই, এক্ষুনি আমাদের চেয়ারম্যান চাই। আমরা সেটুকু কাজ করার জন্য বেরোচ্ছি। স্যার আমরা কাজ আমার করতে একটা যাবো। প্রশ্ন আছে স্যার, আমার প্রশ্ন আছে স্যার। আমি এখন লাইভে আছি, আপনি লাইভে আছেন, এই মুহূর্তে কতজন আমাদের হোমিওপ্যাথির প্রতিনিধি হয়ে ওখানে নাম লিস্টে দৌড় পারতেছে তা আমি জানি। সুতরাং স্যার এই বিষয়টা স্যার ক্ষমা দেই স্যার। আমরা সকলের কাছে বিনীত অনুরোধ জানাই যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার যিনি এখন আমাদের এই স্বাস্থ্য খাত দেখতেছেন, তিনি যেন আমাদের হোমিওপ্যাথিক একটি কমিউনিটির থেকে একজন লোক নেন যিনি হোমিওপ্যাথিক বান্ধব, এইগুলোর উপর স্যার কথা বলি স্যার। তাহলে আমাদের এই যে বিশৃঙ্খল অবস্থা, সকল ডাক্তারগণ আপনাদের মুখের দিকে তাকায় আছে যে আমাদের মধ্যে কেমন একটা বিশৃঙ্খল অবস্থা। একজন তো কর্মসূচি দিচ্ছে, একজন উঠে নিচ্ছে। স্যার এইটা ক্লিয়ার করবেন স্যার প্লিজ। বুঝলাম না, আরেকবার বলেন। বলছি স্যার এই মুহূর্তে স্যার বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি দিচ্ছে, আমাদের কর্মসূচি সোজা পরিষ্কার, সেটা হলো যে আমাদের একজন প্রতিনিধি চেয়ারম্যান হবেন। সেইটার ক্ষেত্রে যদি মানে আমরা গুতাগুতি করতে থাকি, আমরা এই সময় রয়েছি এখানে লাইভে, আর 7 জন যায় ওখানে লাইন দাঁড়াইছে, আমি তো এইটার প্রধান হবো, সেটাতে কি অবস্থা দাঁড়াবে সেইটা স্যার একটু ব্যাখ্যা করে বললে তাহলে সকলে আশ্বস্ত হবে যে আপনাদের এই বক্তব্যটা অত্যন্ত সুন্দর এবং প্রাঞ্জল। শোনেন, আমার কথা শোনেন। এখন হলো আমাদের এখন সবচেয়ে জরুরি যেটা, আমাদের কাউন্সিলটা একেবারে এই সপ্তাহের মধ্যে করতে হবে, কোনো কথা নাই। আমি এই লাইভের মাধ্যমে সবাইকে, আমার এই সারা বাংলাদেশের প্রত্যেক হোমিও ডাক্তারদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি, প্রত্যেকটা বিভাগের, আমাদের বিভাগগুলিতে, আমাদের 8টি বিভাগ, 8টা বিভাগ থেকে 8 জন ডাক্তার আপনারা খুঁজে বের করে দেন। আমাদের যারা ক্লাসিক্যাল 8 জন ডাক্তার খুঁজে বের করে দেন, যারা এই পেশি নিয়ে কাজ করেন, যারা হোমিওপ্যাথির জন্য নিবেদিত, হোমিওপ্যাথির জন্য নিবেদিত ক্লাসিক্যাল হোমিওপ্যাথ 8টা বিভাগ থেকে আমাদের 8 জন ডাক্তারের সন্ধান দিবেন। 8 জন ডাক্তারের সন্ধান চাই আমরা, এই লাইনের মাধ্যমে আমরা 8 জন ডাক্তারের সন্ধান চাই। আর আমরা দোয়া করেন খুব তাড়াতাড়ি আমরা একজন চেয়ারম্যান যেন আমাদের মনের মতো একজন ক্লাসিক্যাল চেয়ারম্যান যেন তৈরি করতে পারি, এটা সবাই দোয়া করেন। আজকের জন্য এখানেই, আর সময় দিতে পারছে, কাজ রয়েছে রাতের মধ্যে, অনেক কাজ, আরো অনেক কাজ আছে। ধন্যবাদ স্যার, আমাকে ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। আমাদের লাবণী কাজে যাচ্ছি, আমাদের স্যারের কথা বুঝতে পারছেন লাবণী নিশ্চয়ই, এবং সেটা আপনি দর্শকদের এটা সংক্ষিপ্ত আকারে বলে দিবেন প্লিজ। শেষ। জি, অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যারের কথা আমরা বুঝতে পারলাম। আসলে আমাদের এখন একটা যোগ্য নেতৃত্ব দরকার, এবং আমাদের সবচেয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে চেয়ারম্যান নির্বাচন। এবং এই চেয়ারম্যান নির্বাচনের কিছু পদ্ধতি কিন্তু স্যার অলরেডি আমাদেরকে বলে দিল। কিন্তু এই যে শুধুমাত্র যে ফেসবুকে কমেন্টের মাধ্যমে কি চেয়ারম্যান নির্বাচন হতে পারে, নাকি আমরা একটা নির্বাচন কমিশনের মতো করে একটা নির্ধারিত তারিখ নিয়ে আমরা সেটাকে ফলো আপ করতে পারি, কোনটার ক্ষেত্রে বেশি বেটার হয় স্যার? এটাও তো দেখেন, আমাদের যে জিনিসটা আমাদের ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে নির্বাচন, মানে চেয়ারম্যান নির্বাচন করা। এছাড়া আপনারা যদি এই লাইভের আলোকে আপনাদের জন্য ওপেন, সবার জন্য রইলো, আপনারা কাকে চেয়ারম্যান হিসেবে চান, কোন ডাক্তারকে আমাদের দেশের, আপনারা যেই ডাক্তারকে আপনারা চান ঠিক ওইটাকেই, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা, তারা ওইটাকে ফলো করবে। আপনারা শুধু বলে দেন,
আপনারা শুধু বলেন কাকে দেবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছে তারা কোনো চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না, তারা চেয়ারম্যান হবে না। কিন্তু আপনারাই বলেন, এই আপনাদের এই লাইভের মাধ্যমে আমি আমাদের বাংলাদেশের প্রত্যেক ডাক্তারদেরকে বলছি, আপনারা শুধু জানান দেন যে আমাদের দেশে কাকে, কোন ডাক্তারকে রাখা যায় চেয়ারম্যান হিসাবে। আপনারাই বলেন, যাতে আমাদের এই পৃথিবী আমরা অতীতে যা পেয়েছি আমাদের জন্য যেখানে রেখে গেছে সেখান থেকে আমরা সামনে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছুই জেনেছি, কিন্তু আমার মনে হয় শুধুমাত্র একটা লাইভ প্রোগ্রাম নয়, আমাদের বিষয়ের উপরে আরো কয়েকটা লাইভ প্রোগ্রাম আমাদের দরকার। কারণ কিভাবে আমরা নির্বাচন করব, সেটা ফেসবুকে হবে কিনা, গুগল ব্যালট পেপারের মাধ্যমে হবে, এবং সেটাকে আমরা কিভাবে কাউন্ট করব, এবং আমরা যে দাবি নিয়ে বা আমাদের যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা একজন চেয়ারম্যান নির্বাচন করছি, তিনি কি আসলেই সঠিক কিনা, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মনে থেকে যায়। তো ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আবার আমাদের যোগ্য একজনকে নিয়ে আমরা আবার এই প্রোগ্রামে ইনশাল্লাহ উপস্থিত হব। আর এই পর্যন্ত আপনারা কমেন্ট বক্সে লিখতে থাকুন যে আপনারা আগামী দিনে কাকে একজন চেয়ারম্যান হিসেবে পেতে চাচ্ছেন। তা আমি আর অনুষ্ঠানটা দেরি করতে চাচ্ছি না, আমি শ্রদ্ধেয় আমাদের ডাক্তার ইয়াকুব আলী সরকার স্যারের কাছে যেতে চাই। আজকে উনি আমাদের অনুষ্ঠানে সমাপনী টানবেন। শ্রদ্ধেয় ইয়াকুব স্যার। ধন্যবাদ লাবণী আমিন। ইতিমধ্যে আমাদের দুজন বক্তা আলোচক আমাদের গাইডলাইন দিয়েছেন, অত্যন্ত সুন্দর গাইডলাইন দিয়েছেন। আমি শুধু ওনাদের সাথে একমত পোষণ করি না, সেটি যেন বাস্তবায়ন হয় সেটাও আমি প্রত্যাশা করি। এবং আজকের এই লাইভের মাধ্যমে আমি শুধু একটু সংযোগ করছি যে আমাদের আহমদ হোসেন ফারুকী স্যার যেভাবে নিজের মধ্যে একটি মানে চেতনা এবং নিজের মধ্যে যে পরিমাণ স্পিড নিয়ে কথা বলছেন, এই স্পিডকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে এই ফারুকী স্যারের যে আহ্বান যে আমাদের 8টি বিভাগে 8 জন প্রতিনিধি, যাদের মাধ্যমে যেন আমরা এই স্বাস্থ্য যে এখন উপদেষ্টা রয়েছেন, স্বাস্থ্য উপদেষ্টার কাছে এই 8 জন প্রতিনিধি যদি আমরা পাঠাইতে পারি, সেটার জন্য আমাদের কাজ করার প্রয়োজন রয়েছে। আর আহমদ হোসেন ফারুকী স্যার বর্তমানে যে চিঠি নিয়ে চেষ্টা করতেছেন সেটার সাফল্য কামনা করছি, অবশ্যই সেটা সফল হবে। আর এই আলোচনাটা আজকেই শেষ হচ্ছে না, যদি আমাদের আজকের এই ফেসবুক লাইভের মাধ্যমে কারো যদি আরো কোনো কিছু প্রস্তাবনা থাকে, যদি এই চেয়ে ভালো কোনো প্রস্তাবনা আমাদের হোমিওপ্যাথি সমাজের জন্য কল্যাণ করা হয়, তাহলে আমরা আপনাদেরকেও এই ফেসবুক লাইভের মধ্যে প্রেজেন্ট করতে সহযোগিতা করব। এবং আমাদের বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম সকল হোমিওপ্যাথিক চিকিৎসকদের প্রতিনিধিদের জন্য উন্মুক্ত। আপনাদের সকলের উন্মুক্ত আলোচনা দ্বারা এই হোমিওপ্যাথিক চিকিৎসককে সংঘবদ্ধ করুন, এবং সংঘবদ্ধ করতে আমাদের বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের এক ঝাঁক তরুণ রয়েছে যারা আপনাদেরকে সুন্দরভাবে এই জাতির সম্মুখে উপস্থান করতে সহযোগিতা করবেন। আমি আজকের ফেসবুক লাইভের মাধ্যমে আজকের এই ফেসবুক লাইভের নিচে আপনাদের সুচিন্তিত মতামত পেশ করুন, এবং যারা এই ফেসবুক লাইভের মাধ্যমে আপনারা কথা বলতে চান, সংঘবদ্ধ কথা বলতে চান, আজকের মতো আপনাদের দিক নির্দেশনামূলক কথা বলতে চান, তারা আমাদের সম্মানিত মহাসচিব এবং আমাদের সম্মানিত সহসভাপতি আমাদের জাহাঙ্গীর স্যার এবং আমাদের লাবণী আমিনের সাথে যোগাযোগ করে আপনারা শিডিউল চূড়ান্ত করবেন। আপনাদের প্রতি সেই আহ্বান জানিয়ে আজকের ফেসবুক লাইভ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।